সন্ত্রাস বিরোধী আইনের ৮-এর ১ ধারায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এরই মধ্যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেটার কথা বলছেন ওই যে জামাত নিষিদ্ধকরণ, এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেটা আইন মন্ত্রণালয় থেকে ব্যাটিং হয়ে অলরেডি চলে গেছে জায়গা মতো। আমাদের এখানে আসবে না, ওনার এখান থেকে এই প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে। আজকেই হবে, আশা করি আজকে হয়ে যাবে। জামাত শিবির নিষিদ্ধ করবে কি করবে না সেটা আমাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। আমি দায়িত্বের সাথে স্পষ্টভাবে বলতে চাই, জামাত শিবির কি নিষিদ্ধ করলো সরকার না করলো না, জাতির মাথায় এখন এটা নাই। এরকম করে অনেক করে। আরেকটা কথা আমি বলি, জামাত শিবির নিয়ে যে কথাটা আসছে, এই সরকার যেই দিন ক্ষমতায় আসছে সেই দিন থেকে আজ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধ। সরকার কি কখনো বৈধতা দিয়েছে জামাত শিবিরকে? বারবারই তো নিষিদ্ধ করতেছেন। আপনি যখন মন চায় শুধু মিডিয়ার সামনে আসে বলেন জামাত শিবির নিষিদ্ধ, আবার কয়েকদিন পরে বলেন না জামাত শিবির ঢুকে গেছে, বিএনপির মধ্যে ঢুকে গেছে, আন্দোলনে ঢুকে গেছে। আরে সরকারই তো দ্বিচারিতা আচরণ করতেছে, সাধারণ মানুষের সাথে বিভ্রান্ত করছে বারবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাত শিবিরকে নিষিদ্ধ করার এই নাটক আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি, সেই 2008 সালের পর থেকে। তো জামাত শিবিরকে নিষিদ্ধ করা এটা একটা নাটক। আর বর্তমান যে কোটা আন্দোলনটা চলতেছে, এই দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ঘুরে দেওয়ার জন্যই আসলে এই নাটকটা আবার সাজানো হয়েছে। তো ওই জামাত শিবিরকে নিষিদ্ধ ওই মনে করেন যে 8 সালের পর থেকে 10 সালে 14 সালে এরকম হয়েই আসতেছে। আজ নিষিদ্ধ করতেছে, কাল নিষিদ্ধ করতেছে, এ করতেছে সে করতেছে। মানে তারা চিন্তা ভাবনা করছিল যে জামাতকে নিষিদ্ধ করি আর ছাত্র শিবির জামাত শিবির আর মাঠে নামুক, আর এই কোটা আন্দোলনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাক। তো এই বিষয় নিয়ে ফেস দ্য পিপলে একটা চমৎকার টকশো হয়েছে। সেখানে কোটা আন্দোলনের নেতা সম্রাটকে সাইফুল সাগর ভাই প্রশ্ন করেছেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করলে কি কোটা আন্দোলনের কোনো প্রভাব পড়বে কিনা, বা কোটা আন্দোলনের ভবিষ্যৎ কি। তো এই বিষয়ে কোটা আন্দোলনের নেতা সম্রাট কি উত্তর দিয়েছেন চলুন আমরা শুনে আসি। বাংলাদেশের ইতিহাসে আইন করে কোনো রাজনৈতিক দল হয়ও নাই, আবার আইন করে কোনো রাজনৈতিক দলকে কেউ নিষিদ্ধ করতে পারবে না। পলিটিক্যাল পার্টি, দিস ইজ দ্য পাবলিক সেন্টিমেন্ট। জনগণ কাকে নিষিদ্ধ করবে, জনগণ কাকে রাখবে, সেটা কি সরকার সিদ্ধান্ত দিবে, আদালত থেকে আসবে। বাংলাদেশকে না, আমি বলবো বিশ্বের ইতিহাসে এরকম হয় না। রাজনীতিটা এমন একটা জিনিস না যে আপনি এটাকে ধরলেন আর মেরে ফেললেন। এটা তো মানুষ না, আমার গুলি করে হত্যা করে ফেলবে। রাজনৈতিক দল হচ্ছে একটা মতাদর্শ, একটা দর্শন। তো এই একটা মতাদর্শ, একটা দর্শনকে আপনি চাইলে তো আইন করে নিষিদ্ধ করে দিতে পারবেন না। আমি সেই প্রশ্নে যাব না। আমি শুধু একটা কথা বলবো, আমাদের যে হত্যা করে, গুলি করে যাদেরকে হত্যা করেছে, যারা আজকে হসপিটালে বেডে কাতরাচ্ছে, যারা পঙ্গুত্ব ভরণ করেছে, এই যে 500 জনের অধিক যে মুখের আলো, তারা চিরতর অন্ধ হয়ে গিয়েছিল, তাদের মধ্য থেকে, তারা তো সরাসরি আন্দোলনে ছিল, তাদের মধ্য থেকে আপনি রেশিওটা বের করেন যে জামাত শিবিরের কত, মাদ্রাসার ছাত্র কত, স্কুলের ছাত্র কত, সাধারণ মানুষ কত, তখন স্পষ্ট হয়ে যাবে আমার এই আন্দোলন কে করেছে। যারা আহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। এটা সম্পূর্ণ ভিত্তিতে জনসাধারণের একটা আন্দোলন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যোগদান করার জন্য। এখন কোনো একটা পার্টিকে কি আমরা নিষেধ করতে পারি যে এই মুহূর্তে আপনারা আমাদের আন্দোলনে আসবেন না? এই অধিকার আমাদের নাই। ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা মানুষ, সংবিধান তাকে অধিকার দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এখন জামাত শিবির আমাদের আন্দোলনে আসবে কিনা, থেকে শুরু করে সব অনেকেই তো বলেছে যে জামাত বিএনপি আপনাদেরকে ব্যাকআপ দিয়েছে। জামাত শিবির আমাদের আন্দোলনে আসবে কিনা সেটা আমি একটা কথা শেষ করব। জামাত শিবির যদি আমাদের আন্দোলনে আসবে কিনা সেটা নির্ধারণ করা হয়, তাহলে আগে প্রথমত হচ্ছে তাদের সবার জামাতে যারা আছে তাদের ভোটার আইডি গুলো সব বাদ দিয়ে দিতে হবে, বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিয়ে দিতে হবে। যদি তারা বাংলাদেশের নাগরিক হয় তাহলে তারা বাংলাদেশের মুক্তির যে কোনো আন্দোলনে স্বেচ্ছায় আসতে পারবে। এটা রাষ্ট্র তাদেরকে অধিকার দিয়েছে। তাহলে বাংলাদেশ থেকে আগে তাদের নাগরিকত্ব উঠে নেওয়া হোক, রাজনৈতিক অধিকার উঠে নেওয়া হোক, সামাজিক অধিকার উঠে নেওয়া, বেঁচে থাকার অধিকার উঠে নেওয়া হোক, তারপরে হচ্ছে সব কথা। সুতরাং এইটা তো বললে হয় না। আর আমি মনে করবো যে জামাত শিবির নিষিদ্ধ করবে কি করবে না সেটা আমাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। আমি দায়িত্বের সাথে স্পষ্টভাবে বলতে চাই, জামাত শিবির কি নিষিদ্ধ করলো সরকার না করলো না, জাতির মাথায় এখন এটা নাই। এরকম করে অনেক করে। আর আরেকটা কথা আমি বলি, জামাত শিবির নিয়ে যে কথাটা আসছে, এই সরকার যেই দিন ক্ষমতায় আসছে সেই দিন থেকে আজ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধ। সরকার কি কখনো বৈধতা দিয়েছে জামাত শিবিরকে? বারবারই তো নিষিদ্ধ করতেছেন। আপনি যখন মন চায় শুধু মিডিয়ার সামনে আসে বলেন জামাত শিবির নিষিদ্ধ, আবার কয়েকদিন পরে বলেন না জামাত শিবির ঢুকে গেছে, বিএনপির মধ্যে ঢুকে গেছে, আন্দোলনে ঢুকে গেছে। আরে সরকারই তো দ্বিচারিতা আচরণ করতেছে, সাধারণ মানুষের সাথে বিভ্রান্ত করছে বারবার।
একটা রাষ্ট্র যদি মানুষকে বিভ্রান্ত করে সেখানে মানুষ যাবে কোথায়? সাগর ভাই, জামাত শিবিরকে সরকারই তো নিষিদ্ধ করছে যেই দিন ক্ষমতায় আসছে তারা ফার্স্ট। এই 15 বছর 16 বছরের শাসন আমলে তো জামাত শিবির নাই, প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও নাই। তো যে জিনিসটা নাই সেটাকে আমি কিভাবে নিষিদ্ধ করব? নিষিদ্ধ তো অলরেডি করেই ফেলছে, তাদের নিবন্ধন কেড়ে নিয়েছে, আর নিষিদ্ধ করার আর কি আছে? আর একটা করতে পারে সরকার, এই দেশে যত জামাত শিবির আছে সব কটাকে ধরে ব্রাশ ফায়ার করে মেরে ফেলতে পারে, তখন বলতে পারে যে জামাত শিবির নাই, নিষিদ্ধ। এই দায়িত্ব তো আমাদের না, কাকে নিষিদ্ধ করবে কি করবে। আমি বললাম বাংলাদেশের প্রতিটা নাগরিক, আমি আবার স্পষ্ট করছি, সে কোন মতাদর্শের সেটা আমরা দেখবো না। মুক্তিযুদ্ধের সময় কি আমরা বলেছি এই পার্টি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, এই পার্টি পারবে না, হিন্দু পারবে না, মুসলমান পারবে না, বৌদ্ধ পারবে না? এটা একটা জনসাধারণের আন্দোলন, এখানে কে নিষিদ্ধ কে অংশগ্রহণ করবে কে করবে না প্রত্যেকটা মানুষের নিজস্ব আইডিয়া। যেহেতু এটা কোনো পলিটিক্যাল পার্টি থেকে ডাক দেওয়া হয় নাই, নির্দিষ্ট কোনো মতাদর্শন থেকে ডাক দেওয়া হয় না, এটা হচ্ছে এক কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে দেখেন আমাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটার পর একটা নাটক কিন্তু আনতেছে। এই নাটকগুলো বাংলাদেশের মানুষ নিচ্ছে না। আমি শুধু সাধারণ শিক্ষার্থী বলবো না, দেখেন আমাদের আন্দোলনটা যে সফলতার দিকে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্ব যেখানে উদ্বিগ্ন, যেখানে সারা বিশ্ব কথা বলছে যে এখানে জেনোসাইড করা হয়েছে, মানে সাধারণ শিক্ষার্থীদেরকে গণহত্যা করা হয়েছিল, সেখানে আমার দেশের প্রশাসন আমার দেশের চ্যানেল কি বললো না বললো সেটা না। কারণ বাংলাদেশকে আপনি চাইলে এখন একটা বাংলাদেশের একটা নিজস্ব নেটওয়ার্কের মধ্যে রাখতে পারবেন না। বাংলাদেশ মানে পুরো বিশ্ব, ওয়ার্ল্ড ওয়াইজ। এই নতুন প্রজন্ম হচ্ছে ওয়ার্ল্ড এর সাথে কানেকশন। আমেরিকাতে কি হচ্ছে তারা ঘরে বসে দেখতেছে, আমাদের এই আন্দোলন নিয়ে পাকিস্তান কি বলতেছে আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি, সরকার কি বলছে সেটা তো আমরা বলবো না। সুতরাং আমি আবারও স্পষ্ট করব, কাকে নিষিদ্ধ করবে না কাকে নিষিদ্ধ করবে এগুলো বলে মানুষেরকে আর বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই, আন্দোলনকারীদের বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আমি শুধু বলবো এদেশের প্রত্যেকটা মানুষ আজকে আমাদের আন্দোলনে সাড়া দিয়েছে। তো দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো এখন আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি। বাংলাদেশ প্রতিদিন জাতীয় দৈনিক এটাতে একটা নিউজ করছে যে 2 ডজনের উপর নেতাকর্মীরা এই কোটা আন্দোলনের মধ্যে থেকে দেশ ছেড়েছেন এবং অল্প সংখ্যক কয়েকজন দেশে ফিরেছে, তাছাড়া এখনও তারা দেশের বাইরে অবস্থান করতেছে। তো অনেকে এই বিষয় নিয়ে লেখালেখি করতেছে যে এরা দেশ থেকে পালাইছে, একটু কিছু হলে এরা দেশ থেকে পালিয়ে যায়। তো দর্শক, বাংলাদেশ প্রতিদিন এই বিষয় নিয়ে কী নিউজ করছে এবং কোন কোন নেতাকর্মীরা কোন কোন এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে চলে গেছেন এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই প্যারিজমান সরকারি দলের প্রভাবশালীরা ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন। আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই প্যারিজমান। এই পরিস্থিতিতে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে। দলের পরিস্থিতি খারাপ দেখলে তারা লুকিয়ে থাকেন। গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে টক শো করার মতো লোক পাওয়া যায়নি। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলনকে ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতায় ছড়িয়ে পড়ছিল চারিদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আখুমা মোস্তফা কামাল লোটাস কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর 16 জুলাই লন্ডনে যান মিরপুর ঢাকা 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটস একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়া। তার সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য।
এদিন আরও 2 এমপি বিদেশ যান। তাদের মধ্যে রয়েছে ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। তিনি গেছেন চীন। 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র বলছে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই। রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলামর দুবাই গেছেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই যোগাযোগ করা হলে তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতে তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায়, যদিও তার এলাকার কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন স্বস্তিক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত 26 জুলাই। থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 12:15 তিনি ঢাকায় আসেন। যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের 1 সদস্য সহ ভারত যান 29 জুলাই। দুপুর 12:00 নভ এয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত 26 জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই রাত 11:54 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত 25 জুলাই সন্ধ্যা 7:52 এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান 25 জুলাই কানাডা গেছেন, যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে। সফর সঙ্গী হিসাবে তার সঙ্গে আরও 2 কর্মকর্তা রয়েছেন। এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7:30 তিনি ঢাকা ত্যাগ করেন। চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন। রাত 11:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন। চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান জুলাই স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্র যান। এমিরেটসের এয়ারলাইন্সের সন্ধ্যা 7:30 ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়ার 5 আসনের এমপি ফয়জুর রহমান 27 জুলাই স্ত্রীসহ পরিবারের 3 সদস্যকে নিয়ে হংকং থেকে দেশে ফেরেন। কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন 28 জুলাই। সঙ্গে নিয়েছেন পরিবারের 3 সদস্যকে। রাত 10:30 একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুল হক এমপি 28 জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সবসময় আমাদের চ্যানেলের সাথে থেকে সাপোর্ট দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।